গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি বলছি, কিন্তু তার মধ্যে দিয়ে আমার শরীরটা খারাপ। তার মধ্যে ভীষণ শরীরটা খারাপ। তার মধ্যে দিয়েও কিন্তু সংসারের সমস্ত কাজ করে যেতে হচ্ছে। আর সব সময় ভালো নেই কথাটা বলতেও না খুব খারাপ লাগে। তাই ভেবেছি নিজের শরীরের সমস্যা নিজের কাছেই থাক, সব সময় আর বলবো না, বললে আরও ভীষণ খারাপ লাগে। সব সময় বাড়ির সবাই চিন্তা করে যে কি হলো। হয়েছে অনেক কিছু, হয়তো ক্রমশ প্রকাশ্য তোমাদের আমি বলবো পরবর্তীতে, কিন্তু ঈশ্বরের কাছে চাই সবাইকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। তো আজকে একটা সুন্দর দিনের সকাল শুরু করে দিলাম। সময় ম্যানেজমেন্ট করা কিন্তু আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারো, যেটা আমাদের প্রত্যেকটা গৃহিণীদের দরকার। আরও বিশেষ করে যারা নিজের হাতে সংসারটাকে পরিচালনা করে। অনেকের আছে হাউসকিপার আছে, তাদের অনেকটা চাপ কম থাকে, কিন্তু যারা আমার মতন নিজে সংসারের কাজ নিজেই করে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ থাকে। শরীর খারাপ হোক আর ভালো থাকুক, তো সেই জিনিসগুলো আমাদেরকে সময় বাঁচিয়ে কিভাবে করতে হয়, কোন কাজটা কিভাবে করলে সময় মেনটেন করে কাজ করা যায়, সেগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকে দেখো সাজি ভর্তি করে গন্ধরাজ ফুল তুলে নিয়েছি। প্রচুর পরিমাণে গন্ধরাজ ফুল ফুটেছে, আর গন্ধরাজ ফুলের গন্ধটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যে কোনো সেন্টেড ফুল আমার ভীষণ পছন্দের, তার মধ্যে গন্ধরাজ তো প্রত্যেক বছর এই সময় বাড়িতে প্রচুর পরিমাণে ফোটে, আর আমি সেগুলো দিয়ে পুজো দিয়ে ভীষণ শান্তি অনুভব করি। তো যাই হোক, ফুলগুলো পুরো সাজি ভরে তুলে নিলাম, এত ভালো লাগলো। তারপর দেখো আমি ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি। আর প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আমি চালটা ভিজিয়ে রাখি। কারণ চালটা ভিজিয়ে রাখলে কি হয়, চালটা ভিজে যায় আর তাড়াতাড়ি করে ভাতটা রান্নাও হয়ে যায়, আর ঝরঝরে একটা ভাত কিন্তু আমরা রান্না করে ফেলি। সেই জন্যে চালটাকে আমি আগে ভিজিয়ে নিয়ে তারপর আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নিই। তো ঠাকুরের কাজ প্রথমে গুছিয়ে নিলাম। ঠাকুরের বাসন মাজতে দেখি বাগানের মধ্যে ঝপ করে একটা নারকেল পড়ার আওয়াজ হলো। সচরাচর বাগানের মধ্যে আমি নারকেল আনতে যাই না, তো আজকে দেখি সকালবেলায় নারকেল পড়ার আওয়াজটা হলো। তো ভাবলাম যাই তাহলে নারকেলটা নিয়েই আসি। তো সেই জন্যে দেখো এই বাগানের মধ্যে গুটি গুটি পায়ে যাচ্ছি। তো একটা বেশ বড় ঝুনো নারকেল পড়েছে, তুলেই দেখলাম জল নড়ছে নাকি, তা দেখলাম হ্যাঁ জল নড়ছে। তো নারকেলটাকে একদম সাদরে ঘরের মধ্যে তুলে নিয়ে যাচ্ছি। নারকেল খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু ছাড়ানোর লোকের ভীষণ অভাব। ওর পাপা সবসময় বাড়িতে থাকে না, নারকেল ছাড়াতেও সম্ভব হয়ে ওঠে না, মাঝে মধ্যে ছাড়িয়ে দেয়। তো তারপর দেখো রান্নাঘরটা তো রাতের বেলা আমি ক্লিন করে রেখেছিলাম, সকালবেলা এগুলো সব একদম সেট করে আর বাসি কাজ সব আমার গোছানো হয়ে গেছে। এবার রান্নাটা আমি স্টার্ট করে দিচ্ছি। তো প্রথমেই ভাতের তো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখানে ভাতটা বসিয়ে দিয়ে এই যে কচু শাক হবে আজকে। পুরো মা যেভাবে কচু শাক রান্না করতেন চেষ্টা করছি ওনার মতন করে রান্না করার, কারণ ওনাকে তো আর পাবো না, ওনার হাতের রান্নাগুলো খেতেও পারবো না, আর কোনো দিনও চেষ্টা করলেও পারবো না। তবে উনি যেই আদলে রান্না করতেন সেই রকম বানানোর একটু চেষ্টা করি। স্বাদে গন্ধে কিছুই ওনার মতন হয় না, কিন্তু ওই মনের শান্তি যে মায়ের মতন করে বানাচ্ছি। তো যাই হোক, এই যে কচু শাক কাটতে বসে গেছি। আর কচু শাক খাওয়া তো তোমরা জানো ভীষণ ভালো, কিন্তু কষ্টের জন্য অনেক বাড়িতে কিন্তু এইসব রান্না এখন হয়ই না। আমিও মাঝে মধ্যে করার চেষ্টা করি, কিন্তু সবসময় পাওয়াও যায় না ঠিক মতো। তো যাই হোক, কচু শাক পেয়ে গেছে, নিয়েও চলে এসছে, তো সেই জন্যে আজকে জমিয়ে কচু শাক কিন্তু রান্না করব। কিছু কিছু জিনিস আছে যে খাবারগুলো খেলে কিন্তু আমাদের শরীরে অনেকটা উপকৃত হয়। তো অনেকে আমরা কুড়েমির জন্য সেগুলো বানাতে চাই না, আমি কিন্তু সেটা কখনোই করি না। যেটা আমার শরীরের পক্ষে উপকার সেটা আমার হাজার কষ্ট হলেও আমি করার চেষ্টা করি। তো কচুর যে ডাঁটা বলতে পারো, সেগুলোকে একদম পাতলা পাতলা করে ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছিলাম,
এই জলের মধ্যে এগুলোকে একটু ভাপিয়ে নেব, কারণ অনেক সময় হয় না অনেক রকম কচুতে গাল চুলকাতে পারে, সেই জন্যে একটু লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তার মধ্যে এখানে দেখো জ্যান্ত হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি, এটা রুই মাছই মনে হয় বলে, আমি আবার সব মাছ চিনি না। সেই মাছটাকে কাটতেও বসে গেছি, ওইটা সেদ্ধ হতে হতে এদিকে আমার মাছটাও কাটা হয়ে যাবে। তো এই দেখো মাছ কাটা কিন্তু হয়ে গেছে, একদম জ্যান্ত মাছ। এইভাবে কিন্তু আমরা টাইমটাকে ম্যানেজ করি, কারণ ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কচুর ডাঁটাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে মাছটাও কাটা হয়ে গেল। কচুটা তার মধ্যে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে জলটা ঝরিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু আমি একদম লদলদে করে সেদ্ধ করিনি, কোনো মতে একটু ভাপিয়ে নিয়েছি, যাতে যদি গলা চুলকায় সেই ভাবটা যেন না থাকে। এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি, মেন কাজ কিন্তু আমার হয়ে গেছে। এবার মাছটা, ভাতও কিন্তু আমি নামিয়ে দিয়েছি। এবার এই লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে ভাজা আমি বসিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েই কিন্তু মাছটা ভাজবো। আর এই কড়াইয়ের মধ্যে তেলটা নাড়িয়ে নিলে কি হয়, যে তেলটা কিন্তু কড়াইয়ের সমস্ত জায়গায় মেখে যায়। যারা নতুন গৃহিণী আছো একটু তেলটাকে নাড়িয়ে নেবে, না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। মাছ ভাজা বসিয়ে দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করব বেগুন আলু দিয়ে, তো সেটা কাটতে বসে গেছি। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে, এইরকমভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা সময় এইভাবে বাঁচিয়ে নিতে পারবো। সময় বাঁচানো বা সময় মেনটেন করা, এগুলো কিন্তু ম্যানেজমেন্ট করা, এগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। যাদের প্রচুর পরিমাণে লোকজন ফ্যামিলিতে, তাদের অসুবিধা হয় না, হাতে হাতে সবাই কাজ করে দেয়। কিন্তু একার সংসার হলে, একার সংসার বলাটা ভুল, একা হাতে কাজ করাটা যদি আমরা মেনটেন না করতে পারি, কিসের পরে কিভাবে কি করব, তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। সেই জন্য দেখো আমার কাজগুলো ফলো করলে তোমরা ভীষণ পরিমাণে উপকৃত হবে। প্রথমেই দেখো আমি সকালবেলায় তো চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, কচু তারপরে কেটে ওটা সেদ্ধ বসিয়ে দিয়ে মাছ কেটে নিয়েছিলাম, মাছ ভাজা বসিয়ে দিয়ে বেগুন আলু কেটে নিয়েছি, এখন সর্ষেটাও বেটে নিচ্ছি। এদিকে কিন্তু মাছ ভাজাটা হচ্ছে, একদম সিমে আছে কিন্তু মাছটা ভাজা আমি বসিয়ে দিয়েছি, তাহলে কি হবে ভেতর থেকে মাছটা অল্প আঁচে সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাবে। তো যদি বেশি আঁচটা বাড়িয়ে দিতাম তাহলে কি হতো, মাছটা ভাজা হয়ে যেত কিন্তু সেরকম একটা সুন্দর সুস্বাদু কিন্তু হতো না। কিন্তু সেই দিকে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা টেস্টি টেস্টি রান্না করতে পারবো সময় বাঁচিয়ে। এবার বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব যেহেতু, সেই জন্যে বেগুন আলু মাছ ঝোলের জন্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কিছুটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছিলাম, আর বেগুন আলু দিয়ে একটু কষিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে সর্ষে বেটে রেখেছিলাম সাদা সর্ষে, সেই সর্ষে বাটার জলটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু যখন ফুটে উঠবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তো এইভাবেই কিন্তু আমি বেগুন আলু দিয়ে মাছের ঝোল করি, এটা করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। এবার আমি রান্না করব কচুর শাক। কচুর শাক রান্না করতে এখানে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর জানো তো কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। তোমরা কিভাবে রান্না করো আমি জানি না, আমি অনেক রকমভাবে কচুর শাক করি, তার মধ্যে এই রকমভাবে বেশিরভাগ করি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে কচুগুলো ভালো করে পেঁয়াজ রসুনটার সাথে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করে ভেজে নেব। এর মধ্যে জাস্ট একটু চিনি অ্যাড করব, তাছাড়া এর মধ্যে কিন্তু আর কিছু আমি দেব না। এত সুন্দর লাগে খেতে, তোমরা যদি কেউ এই প্রসেসে না করে থাকো একবার করে দেখো, আমি আশা করব তোমরা ভীষণ পরিমাণে খেয়ে বলবে সুন্দর লাগছে। তো এই দেখো এরকম শুকনো শুকনো করে কিন্তু কচু শাকটা রান্না করতে হবে, অসম্ভব সুন্দর লাগে খেতে। নীলাঞ্জনা তো অন্যরকম শাকসবজি একদমই খেতে চায় না, কিন্তু এইভাবে কচু শাক রান্না করলে একটু খায়। তো রান্নার পর্ব আমার শেষ হয়ে গেছে, এবার আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্যে। পুজোটা দিয়ে তারপর আমরা খেতে বসবো। দেখো একদম সাজি ভর্তি গন্ধরাজ ফুল, চন্দন ভালো করে ছড়িয়ে দিচ্ছি,
সমস্ত ফুলের মধ্যে এবার এগুলো আমি ঠাকুরের আসনে ঠাকুরের চরণে নিবেদন করব। তার মধ্যে এই যে পানি শঙ্খকে একটা দিয়ে মা লক্ষ্মীর পাশে আমি বসিয়ে দিলাম। এবার আমি পুরো ফুলগুলো ঠাকুরের চরণে দেব, সেগুলো রেখে পুরো আসনগুলোতে সাজিয়ে দেব। আজকে আমার পুরো আসনগুলো কিন্তু সাদা গন্ধরাজে ভরে যাবে, আর গন্ধরাজের গন্ধে কিন্তু আমার আসনগুলো পুরো ঠাকুরের জায়গাটা পুরো ম ম করবে। গন্ধরাজের যে সুন্দর একটা সুমধুর গন্ধ, মানে মন ভরিয়ে দেয়। তুমি দেখবে যখন মন খারাপ লাগবে তখন কিন্তু সুগন্ধি আমাদের মনকে অনেকটা রিফ্রেশ করে, এটা আমি মনে করি, আশা করি তোমাদেরও মনে হয় সেইটা। তো এই যে আমার পুজো কিন্তু চলছে, তো এইভাবে আমি সমস্ত কাজগুলো করে থাকি। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগগুলো কেমন লাগছে, তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাইছো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহিত করে নতুন নতুন ব্লগ বানানোর জন্যে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি কিচেনে স্যালাড বানানোর জন্যে। এখানে দেখো শসা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কিছুটা লবণ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা চাট মশলা। এবার এর মধ্যে আমি একটু লেমন জুস অ্যাড করে দিচ্ছি। এইভাবে যদি তোমরা কেউ স্যালাড বানিয়ে থাকো, দেখবে অসম্ভব সুন্দর লাগে এইভাবে স্যালাড খেতে। অনেক সময় হয় বাচ্চারা খেতে চায় না, তো এইভাবে যদি বানিয়ে দাও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, ব্যাস সুন্দর টেস্টি টেস্টি স্যালাড কিন্তু রেডি। তো চেষ্টা করি অল্টারনেটিভভাবে স্যালাড বানানোর, তো এইভাবেও স্যালাড বানাই। এখানে মাছের ঝোল, স্যালাড, সাদা ভাত, প্রচুর শাক, এটা দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই।